থিম রাখা হয়েছে, এটি হচ্ছে হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেনশিয়ালস, অর্থাৎ মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। যেমন আমরা খাদ্য, জল, বাসস্থান এগুলো ছাড়া আমাদের জীবন অতিবাহিত করতে পারি না, তেমনি মানবাধিকারও কিন্তু সেই রকম। মানবাধিকার ছাড়া আমাদের মানব জীবন অসুরক্ষিত, অপূর্ণ। আজকের এই দিনটির মাহাত্ম্য প্রসঙ্গে আমরা শুনে নেব আমাদের প্রধান অতিথি প্রফেসর বর্ণনা গুরু ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে। আমরা সম্মিলিত হব। এবারে আমি ডেকে নেব আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শ্রীমতী অপূর্ণা রায় মহাশয়, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনি। অত্যন্ত আনন্দের সাথে আজকে সবাইকে জানাচ্ছি, প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু আজকে সবাইকে অনেককেই আমি পেয়েছি আমাদের কলেজে। আজকে আনন্দের দিন বিভিন্ন কারণের জন্য। প্রথমত, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে আজকে আমরা সারা বিশ্ব জুড়ে উদযাপন করছি হিউম্যান রাইটস ডে বা মানবাধিকার দিবস হিসেবে। এই মানবাধিকার দিবসকে উদযাপন করা এবং একে পাশে রেখে এই দিনের গুরুত্ব বা মাহাত্ম্য বোঝানোর জন্যে আমরা আমাদের মধ্যে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ একজন ব্যক্তিত্বকে পেয়েছি, যিনি তার ভীষণ ব্যস্ততার মধ্যে দাঁড়িয়ে আজকে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। তিনি আর কেউ নন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের ডিরেক্টর প্রফেসর ডক্টর বর্ণনা গুহ ঠাকুরতা ব্যানার্জি। নামের সাথে সাথে উনি যেহেতু একটু আগেই বললাম ডিরেক্টর, বুঝতেই পারছো তিনি কিন্তু তার জ্ঞানের দিক থেকে, কাজের দিক থেকেও কিন্তু অনেকটাই গুরুত্ব বহন করেন। আজকে যেহেতু আমরা মানবাধিকার দিবস উদযাপন করছি এবং সেই উদযাপনের মধ্যে অবশ্যই মানবিক জায়গা তো থাকবে, তার পাশাপাশি মানবিক বিষয়কে মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উপাদান, যেটা হয়তো তোমরা দেখতে পাবে তোমাদের চোখের সামনে কিছুক্ষণ পরে ভেসে উঠবে বা এখনো রয়েছে, সেটা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে তিনি বলবেন। কিন্তু এই সমস্ত বলারও আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে আজকে প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমরা ওনাকে ওয়েলকাম জানাই অন্তর থেকে এবং গৌরবের সাথে জানাই যে আমাদের কলেজ আজকে ওনাকে বা এইভাবে পেয়েছি বলে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মী, শিক্ষকবৃন্দ প্রত্যেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শুনতে পারবো। এবার আসি মানবাধিকার দিবস সম্পর্কে কিছু না বললেই নয়, যেহেতু বিভাগেরও বিষয়। কিন্তু এবারের থিম যেটা একটু আগে তনুশ্রী ম্যাডাম কিছুটা আমার সুবিধা করে দিলেন, বলে দিলেন যে এবারের থিম হচ্ছে হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেনশিয়ালস। মানে হচ্ছে মানবাধিকার শুধু একটা দিন হিসেবে আমরা উদযাপন করছি সেটা শুধু নয়, মানবাধিকার কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত মিশে আছে। এই মানবাধিকার হচ্ছে এমন একটি অধিকার যেটি সহজাত, যে অধিকার আমরা জন্মগতভাবেই পাই, যে অধিকার প্রত্যেক মানুষ তার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে ভোগ করে। এবং শুধু তাই নয়, এই অধিকার ধর্ম, বর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে ম্যাডামের আলোচনার টাইটেলেও রয়েছে, লিঙ্গ বা জেন্ডার, এই সব কিছুকে ছাপিয়ে
গিয়ে এমন কিছু পরম সত্যকে তুলে ধরতে চায়, যেখানে মানুষ হিসেবে আরেকজন মানুষকে সমতা বিধান করা, একে অপরের পাশে দাঁড়ানো, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার, যেটা আমরা দিনে দিনে অনেক সময় হয়তো গুরুত্ব দিই না, ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক। আমরা আজকের যুগে দাঁড়িয়ে সমাজ মাধ্যমকে আশ্রয় করছি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, কিন্তু এখানে দাঁড়িয়েও আমরা প্রতিনিয়ত নানাভাবে মানব অধিকারকে কোনো না কোনো ভাবে কি করছি না লঙ্ঘন করছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, প্লিজ তোমাদের ফোন সাইলেন্ট মোডে রাখো। যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে কম বেশি ট্রেন বাস এ চলাচল করি, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। ব্যবহার করতে গিয়ে আমরা যেটা করি, আমাদের পাশে কোথাও যদি কোনো সিট বা আসন ফাঁকা থাকে, আমরা সাধারণত দেখে নিই যে সেই আসনের পাশে যে ব্যক্তি বসে আছেন তিনি কেমন, মানে আমরা বাইরেটা দেখি, তার পোশাক আশাক কেমন, তারপরে ঠিক করি যে সেই ফাঁকা সিটে বসবো কিনা। কেন? কারণ তখন আমাদের ওই পোশাকটাই গুরুত্ব পায়, তখন সে মানুষ কিনা সেটা গুরুত্ব পায় না। তারপরে যখন কেউ হয়তো আমাদের কাছে কোনো দান বা ভিক্ষে চাইতে আসে, আমরা তার মলিন বসন দেখে তাকে আগে দূরে ঠেলে দিই, জানতো আমরা কিছু দেব না, এখানে আসবেন না, তো আমরা একটা খারাপ ব্যবহার করি। কিন্তু ভুলে যাই মানুষ হিসেবে প্রত্যেকের যে ন্যূনতম মর্যাদা পাওয়ার একটা অধিকার রয়েছে, সেই অধিকারটা কিন্তু আমরা অজান্তেই হোক জেনেই হোক আমরা সেটা কেড়ে নিই। অর্থাৎ মানবাধিকার এবং এই যে লিঙ্গের কথা, যে জায়গাটা ম্যাডাম আজকে তুলে ধরবেন, জেন্ডার, তোমরা হয়তো জেন্ডার লিঙ্গ বললেই হয়তো ভাবো সবগুলো মহিলাদের কথা বলা হচ্ছে, রং, ইনকারেক্ট। এখানে যেটা বলা হচ্ছে, মানে ম্যাডাম বলবেন, উনি এই বিষয়ে এক্সপার্ট, উনি বলবেন, কিন্তু আমি যেটা বলতে চাই, এখানে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকে মানুষ হিসেবে তার যে ন্যূনতম অধিকার, মানুষ হিসেবে তার যে একটা ডিগনিটি আছে, তার যে একটা আত্মমর্যাদা আছে, সেই ন্যূনতম আত্মমর্যাদা যে তাকে দিতে হবে, প্রদান করতে হবে, এইটাই আমরা অনেক সময় ভুলে যাই। এবং যে বলা হচ্ছে হিউম্যান রাইটস, মানে ইন আওয়ার এভরিডে এসেনশিয়ালস, এই কারণে তোমরা হয়তো অনেকে ভাবছো আজকে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট প্রোগ্রাম, আমরা কি করবো যে গিয়ে, কিন্তু ভুলে যাচ্ছ মানব অধিকার কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অধিকার নয়। এইটা এখানে এই ঘরের প্রত্যেকে যারা বসে আছি, ঘরের বাইরে যারা রয়েছি, আমাদের তোমাদের প্রত্যেকে যে যেখানেই থাকি, নারী পুরুষ, ক্ষমতা থাকুক ক্ষমতা না থাকুক, সচ্ছল অসচ্ছল, প্রত্যেকের অধিকার এবং জন্মগত অধিকার এক প্রকার। কারণ যখন একটি শিশু জন্মায়, সে কিন্তু একটা নতুন পরিবেশে ভূমিষ্ঠ হয়, তার আগে পর্যন্ত মায়ের কাছে অন্যভাবে সুরক্ষার একটা আচ্ছাদনের মধ্যে থাকে, কিন্তু যে মুহূর্তে সেই শিশুটি জন্ম নেয়, তখন তার কাছে কিন্তু সমস্তটাই পাল্টে যায়, একটা নতুন পরিবেশ পায়, তখন তার বেঁচে থাকা এটাই কিন্তু তার কাছে একটা বড় লড়াই। এবং এই লড়াই যে ন্যূনতম নিঃশ্বাস নেওয়া, ন্যূনতম খিদের জ্বালা মেটানোর চাহিদা, কান্না, এই সমস্তটাই তার কাছে কিন্তু একটা মানব অধিকার হিসেবে উঠে আসে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যেহেতু মূল বক্তা নই, আমি চাইবো না, আমরা কিছুটা সময় নিয়েও ফেলেছি, আমি চলে যাব সরাসরি আজকে যিনি সম্মানীয় অতিথি হিসেবে এসেছেন, প্রফেসর ডক্টর বর্ণনা গুহ ঠাকুরতা ব্যানার্জি, ওনাকে আমরা অনুরোধ করব। তবে তার আগে তোমরা হয়তো এক কথায় শুনছো যে তিনি হচ্ছেন ডিরেক্টর, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি এসেছেন।
কিন্তু এটাই ওনার পরিচয় নয়। ওনার সংক্ষিপ্ত একটি পরিচিতি দেওয়াটা অত্যন্ত জরুরি, বিশেষত আমাদের মতো একটি ক্ষুদ্র প্রান্তিক কলেজ যে কিন্তু অনেক সময় অনেক আলো থেকে দূরে থাকে, জ্ঞানের আলো থেকে। সেই জ্ঞানের আলো পৌঁছতে সুদূর কলকাতা থেকে কিন্তু ম্যাডাম এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমেই বলে রাখি, তিনি এই মুহূর্তে তো ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তোমরা প্রেসিডেন্সি কলেজের নাম নিশ্চয়ই শুনেছ। তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার নামও শুনেছ। সেখান থেকে তিনি পড়াশোনা এবং গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস রয়েছে তার অধীনস্থ প্রায় 20 বছরেরও উপরে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়াও তিনি একাধিক লেখা মানে বই বা ভলিউম লেখার সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও যদি আমরা দেখি, এলাহাবাদ ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, আইআইটি ধানবাদ, সেখানে বিভিন্ন সময় তিনি ইনভাইটেড লেকচার বা রিসোর্স পারসন হিসেবে বা প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রেখেছেন। এছাড়াও তিনি এমএইচআরডি প্রজেক্টে কাজ করেছেন এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যখন তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে, ওনার গবেষণা বা ওনার কাজের জায়গা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল স্টাডিজ, জেন্ডার স্টাডিজ অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্যাল থট। তো আজকে আর সময় নষ্ট করব না, কারণ যেহেতু ম্যাডাম এসছেন তোমাদের জন্যে, অনেক দূর থেকে এসছেন, এবং আজকের দিনটাকে আমরা অবশ্যই ম্যাডামের আলোচনার মধ্যে দিয়ে, এই যে একটু আগে বললাম যে প্রত্যেক দিনের প্র্যাকটিসেই আমাদের কিন্তু মানবাধিকার লাগে, আমরা সেটা ব্যবহার করি বা না করি, বা আজকের দিনটা উদযাপন করি চাই না করি, মানবাধিকার কিন্তু সমস্ত গণ্ডি সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে আমাদের একটি অত্যন্ত ব্যবহারিক জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, যাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। তাই প্রত্যেকের এখানে মানুষের জয় হোক, মানবতার জয় হোক, মানুষের মর্যাদাপূর্ণ অধিকারের জয় হোক, এই বলে আমি অনুরোধ করব প্রফেসর ডক্টর বর্ণনা গুহ ঠাকুরতা ব্যানার্জি মহাশয়াকে যে ওনার আজকে অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনাকে আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং উনি সকলকে ঘরে উপস্থিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়া শ্রীমতী অপর্ণা রায়, আমার সকল শিক্ষক শিক্ষিকারা যারা এখানে উপস্থিত রয়েছে, শিক্ষাকর্মী বন্ধুরা যারা রয়েছে, এবং আমার অত্যন্ত প্রিয় যাদের ছাড়া আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই অসম্পূর্ণ একটা জীবন হয়ে যায়, কারণ আমাদের পেশাটা তো ছাত্রছাত্রীকে কেন্দ্র করে। ফলে অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে এখানে উপস্থিত, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করব। বক্তব্য শুরু করার আগে ধন্যবাদ অবশ্যই দিতে হবে অপর্ণাকে, কারণ অপর্ণার আন্তরিক যে আন্তরিকতার সঙ্গে ও বারবার আমাদের এবং প্রতিটা স্টেপে কিভাবে কলকাতা থেকে আসতে হবে, যেন আমি আসলে কোনো অসুবিধা হবে না, সমস্ত ব্যবস্থা করা থাকবে, এই আন্তরিকতার ডাকে আমি সাড়া না দিয়ে পারি। কারণ সত্যি কথা বলতে আজকের দিনে আমার অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, শুধু কেবলমাত্র ওকে আমি কথা দিয়েছিলাম যে 10 তারিখ আমি খালি রাখছি, আমি আসবো, সেই জন্য সেই কাজটা আমি পিছিয়ে আগামীকাল রেখেছি। ফলে ধন্যবাদ সকলকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এটাও একসঙ্গে বলে রাখা বোধহয় প্রয়োজন আছে যে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু খুবই আকর্ষণীয়, কারণ যার নামে এই কলেজ, সেই কলেজে যারা পড়ছেন
তাদের সর্বক্ষণ, যারা পড়াচ্ছেন তাদের সর্বক্ষণের জন্য কিন্তু এই নামটার সঙ্গে জড়িয়ে থাকা একটা স্মৃতি কিন্তু রয়ে যাবে। তার কারণ হচ্ছে যার নামই কলেজ প্রীতিলতা ওয়াদ্দেদার, তার যদি জীবনী আমরা পড়ি তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাবো যে কেন এখনো মেয়েদের কথা আলাদা করে বলতে হয়েছে। চলে যাই আজকে, আর সময় নষ্ট না করে। কতক্ষণ আমার সময় ধার্য করা হয়েছে? কোনো সময় দিচ্ছি, সময় আমরা শুনতে চাই যতটা। আচ্ছা, না ছাত্রছাত্রীদের ধৈর্যের বাদ যাতে না ভাঙে সেই জন্য আমি খুব বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। চেষ্টা করেছি, আমার যদি স্লাইড শো করা যেত আরো ভালো হতো। চেষ্টা করেছি আমার বক্তব্যটাকে যতটা সম্ভব কালারফুল এবং ছবির মাধ্যমে বোঝানো যায়, যাতে আমরা যে বিষয়ে আলোচনা করব আজকে সেই বিষয়টা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। স্ক্রিনে দেখাই যাচ্ছে যে আমাদের আজকের আলোচ্য বিষয় হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার, ডেলিবারেট ডায়ালগ। প্রথমেই মনে হতে পারে যে আজকে তো মানবাধিকার বিষয়। আচ্ছা, মানবাধিকার দিবস হওয়া সত্ত্বেও আমাদের দুই ম্যাডামই এখানে বলেছেন আজকে এই বছরের মানবাধিকার বিষয়টা কি। সেখানে বলেছে হিউম্যান রাইটস ইন এভরিডে লাইফ। যখনই আমি দৈনন্দিন জীবনের কথা বলি, যখনই আমি মানবাধিকারের কথা বলি, তখনই কিন্তু একটা প্রশ্ন উঠেই আসে যে তাহলে মানবের যেখানে অধিকার সেখানে আলাদা করে নারীদের কথা বলার প্রয়োজনটা কোথায়? আমার বক্তব্যটা ঠিক সেটাকেই কেন্দ্র করে। কারণ আমরা যখন বলছি দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে মানবাধিকার লঙ্ঘন যেমন হয়, সেখানে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে ভারতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নারীদের কিভাবে অবমাননা হচ্ছে, সেটাও কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের অন্তর্ভুক্ত হিসেবেই ধার্য করা উচিত। প্রথমেই বলে দিই যে আজকে যে আলোচনাটা করব সেটা মূলত আমি তার যে বিন্যাসটা সেটা এইভাবে সাজিয়েছি। প্রথমে আলোচনা করব যে অবজেক্টিভ, কেন আমি নারীর কথা মানবাধিকারের মধ্যে আলাদা করে বলার প্রয়োজনীয়তাটা অনুভব করছি। অর্থাৎ নারীদের কথা তো এমনি স্বাভাবিকভাবেই মানবাধিকারের মধ্যে চলে আসা উচিত, তাহলে আলাদা করে প্রয়োজনটা কোথায়, সেটাই আমি আমার এই অবজেক্টিভ অফ দি লেকচার, অর্থাৎ কেন এই উদ্দেশ্য কি লেকচারের, সেটার সঙ্গে আলোচনা করব। নেক্সট যেটা আমি বলবো সেটা না অবজেক্টিভ কি থাকে, না উপরে স্ট্রাকচার, তারপরে একটা সহজ ভূমিকা থাকবে যেখানে মূলত আমি মানবাধিকার কি সেইটা আলোচনা করব। তারপরে আলোচনা করব মানবাধিকারের যে কিছুটা থিওরিটিক্যাল জায়গা, যেই তত্ত্বগুলো আমাদের খুব স্বাভাবিকভাবে যদি না জানলেই নয়, অর্থাৎ মানবাধিকারের কথা হঠাৎ করে উঠে আসছে কেন। মানুষ তো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু না কিছু অধিকার তার প্রাপ্য, তাহলে আলাদা করে মানবাধিকারের কথা উঠে এলো কেন। চতুর্থ যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে মানবাধিকারের পরে যেটা আমরা বলবো যে লিঙ্গের কথা, জেন্ডারের কথা। সেখানে মূলত আমি নারীদের অধিকারের কথাই মাথায় রেখেছি এখানে, কারণ জেন্ডারের পার্সপেক্টিভটা অনেক বড়। সকলকে নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে আমার লেকচার আজকে অনেকক্ষণ চলবে, সেইটা আমি চাইছিলাম না। ফলে সেই জন্য আমি এই নারীর অধিকারটাই মূলত জেন্ডারের পোর্শনে আলোচনা করব। আর সবশেষে আমি আলোচনা করব যে ভারতের পরিস্থিতিটা কিরকম।
অবজেক্টিভ কি, কেন আমি নারীর কথা বলতে চাইছি, নারীর অধিকার আলাদা করে বলতে প্রয়োজন বোধ করছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে দৈনন্দিন জীবনে পারসিস্টেন্ট ইনইকুয়ালিটি, অর্থাৎ এই যে একটা অসাম্য, এটা কিন্তু আমরা মানতেও পারি নাও মানতে পারি, কিন্তু এটা ঘটনা, এটা রয়েছে। আজকে বাড়িতে আমি যখন বাড়ি ফিরবো, আমার ছেলেরা কিন্তু অপেক্ষা করে থাকবে আমার জন্যই যে আমি কখন ভাতটা বেড়ে দেবো। এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একদিনের জন্য যদি কিছু অন্যথা হয়, আমি যদি কোনো কারণে বাড়িতে থেকেও না করি বা রান্নার লোক না আসলে রান্নাঘরে না ঢুকি, আমারও যেমন অস্বস্তি হয়, আমার বাড়ির লোকেদেরও সমান অস্বস্তি হয়। এখানে সাম্য অসাম্য, কনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি থেকেও যেটা বড় ব্যাপার, যে এটা এত অভ্যস্ত আমরা হয়ে গেছি যে এইটা না সহজে আমাদের ধরা পড়ে না। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে কমপ্লেক্স ইন্টারসেকশনালিটি। লিঙ্গ রাজনীতি এখন যে পর্যায়ে পৌঁছেছে সেটা এতটা কমপ্লেক্স হয়ে গেছে এবং প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অংশের সঙ্গে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে আলাদা করে লিঙ্গ রাজনীতি স্পষ্টভাবে আমাদের মধ্যে কিন্তু ধরা পড়ে না। কিভাবে বলছি, ধরুন আজকে মানবাধিকারের কথা যদি লঙ্ঘন করার কথা বলা হয়, তখন সঙ্গে সঙ্গে বলা হবে যে ধরা গেল যে কোনো যারা ধরুন মাইগ্রেশন করে এসছে তাদেরকে নিয়ে যখন আমরা কথা বলছি, সেই কথা যখন আমরা বলছি, আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড আমাদের সবসময় কিন্তু থাকে যে পরিযায়ী শ্রমিক মানে কি। তখন আমরা ছবিগুলো দেখি, ইমেজগুলো দেখি, দেখবেন কিন্তু পরিযায়ী শ্রমিক মানে একটা পুরুষের ছবি চলে আসছে। এটা কিন্তু স্বাভাবিকভাবে হয়ে গেছে, মানে এটাকেই স্বাভাবিক আমরা ধরে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে যখনই আমরা এইভাবে আলাদা করে দেখতে চাই যে নারীদের অবস্থানটা একজন পরিযায়ী শ্রমিক হিসেবে তার কি হতে পারে, সেটা যদি আমরা দেখি, তখন আমরা দেখব যে সে তো পরিযায়ী শ্রমিক হিসেবে তার যে মানবাধিকার লঙ্ঘন হওয়া সে তো হচ্ছে, তার সঙ্গে আবার সে যখন তার নিজের পরিবারে যাচ্ছে সেখানেও কিন্তু সে সমানভাবে একই রকম ভাবে ধরেই নেওয়া হচ্ছে যে তার যে ন্যূনতম অধিকার লিঙ্গের ক্ষেত্রে থাকতে পারে, সেটা স্বাভাবিকভাবে, ঠিক আমি যেমন বললাম সবাই আমরা স্বাভাবিক হয়ে গেছে, সহজভাবে ধরে নিয়েছি, ঠিক সেই রকম ভাবে কিন্তু তার কাছেও ওটা প্রতিনিয়ত লঙ্ঘন হলেও কিন্তু আমরা ধরে নিই যে ওটাই স্বাভাবিক, ওটাই নরমাল, ওটাই জীবন, ওটা না হলেই বরঞ্চ অস্বাভাবিক। 3 নম্বর যেটা বলা সেটা হচ্ছে মিস ইনফরমেশন। প্রচুর এরকম ঘটনা বিশেষত নারীদেরকে কেন্দ্র করে যখন ঘটে, এত রকমের কথা ওঠে যে একজন নারীর অধিকার খর্ব করা হচ্ছে মানে প্রথমত তাকে ধরে নেওয়া হবে যে সেই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। যদি উদ্দেশ্য না থাকে তাহলে ধরা হবে সে ওখানে ওই সময় কি করছিল। যদি সেটাও কিছু না ধরা যায়, তখন ধরা হবে যে তার অন্য কোনো পরিবারের বন্ধু বা বান্ধব সেই সময় ছিল কিনা। অর্থাৎ ইরেসপেক্টিভ অফ সব সিচুয়েশন, মানে ধরুন তার বন্ধু থাকতেও পারে নাও থাকতে পারে, সে রাতে যেতেও পারে নাও যেতে পারে, সে একটা জায়গায় যখন সে কাজ করছে তখন সে যেরকম অবস্থায় করুক না কেন সে ওখানকার কর্মী, সেই কর্মী হিসেবে তখন তার লঙ্ঘন হচ্ছে, তখন কিন্তু আমরা সবার আগে ধরে নিও নারীর মানে এটা আলাদা করে দেখতে হবে, এটা মানবাধিকারের মধ্যে পড়বে না, এটা আলাদা করে উইমেন্স রাইটস কমিশনে যেতে হবে। যেন ধরেই নেওয়া হচ্ছে যে নারীদের যে আলাদা করে জায়গাটা সেটা তো নারীরা করেই ফেলেছে, ফলে হিউম্যান রাইটসে আবার কেন নারীদের কথা বারবার উঠে আসবে, আমি আসবো, কেন উঠে আসার প্রয়োজন। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য যে আমি লেকচারটা সাজিয়েছি। নেক্সট যেটা বলা সেটা হচ্ছে যে ভূমিকাটা আমি শুরু করব মানবাধিকারের একটা সংজ্ঞা দিয়ে। আমরা প্রত্যেকেই জানি মানবাধিকারের সংজ্ঞা এখানে আমাদের দুজন ম্যাডাম অত্যন্ত সহজভাবে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে এমন অধিকার যেটা জন্মসূত্রেই আমাদের প্রাপ্য, অর্থাৎ এই অধিকার
পাচ্ছি। আর কি বলছে? ইউনিভার্সাল, সর্বজনীন, প্রত্যেকে, কেউ বাদ যাবে না। সমস্ত সমাজে, সারা পৃথিবীতে যত দেশ আছে, সারা পৃথিবীতে যতগুলো সেই দেশের সমাজ আছে, বিভিন্ন বিভিন্ন সমাজ আছে, সেই সমাজের প্রত্যেকের মধ্যে এই অধিকারটা কিন্তু থাকতেই হবে। এটা ইউনিভার্সাল, এটা সর্বজনীন। আমি এখানে আছি, আমারও যেমন থাকবে, আমার ঠিক উল্টো দিকে যারা বসে আছে আমার ছাত্রছাত্রীরা, তাদেরও কিন্তু অধিকারটা রয়েছে। অর্থাৎ আমি ক্লাসরুমে দেখে একজন ছাত্র বা ছাত্রীকে যদি হঠাৎ করে প্রচন্ড বকাবকি করে তাকে এমন কথা বললাম যে সে খুব অপমানিত বোধ করছে, সেটাও কিন্তু কোথাও না কোথাও ওই অধিকারের লঙ্ঘন হওয়ার জায়গার দিকে চলে যায়। ফলে আমাদের কিন্তু প্রতিনিয়ত মাথায় রাখতে হয় ইনঅ্যালিয়েনেবল, অর্থাৎ এইটা প্রত্যেকটা জীবন এমন একটা জিনিস যেটা আমাদের পার্মানেন্টলি আমাদের মধ্যে রয়ে গেছে, যেটা আমাদের কাছ থেকে কিছুতেই যেতে পারে না, এটা আমাদের মধ্যে নিহিত রয়েছে। আর 4 হচ্ছে মৌলিক। এই প্রত্যেকটা অধিকার হচ্ছে মৌলিক। এই অধিকারগুলো না থাকলে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের বেঁচে থাকার জন্য এই অধিকারগুলো প্রয়োজন। বলেছি আমি যে মানবাধিকার সম্পর্কে আমরা ইভলিউশনটা একটু দেখবো, অর্থাৎ কিভাবে মানবাধিকারের কথা কেন আসছে, বারবার উঠে আসে। প্রথমে যদি আমরা এই যাত্রাপথটা দেখি তাহলে দেখবো যে পশ্চিমী দুনিয়ায় এই যাত্রাপথটা শুরু হয়েছিল কিন্তু যখন একনায়কতন্ত্র বা অটোক্রেসি থেকে, স্বৈরাচারী থেকে কিন্তু যখন আমাদের গণতন্ত্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই সময় দেখা গেছে যে মোট 3টে প্রধান অধিকার, স্বাধীনতার কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমি যে কথাগুলো বলবো সেই পরিবেশটা, সেই পরিসরটা কিন্তু আমার থাকতে হবে, অর্থাৎ আমি স্বাধীনভাবে আমার মতটাকে প্রকাশ করতে পারবো, তবেই তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই তো মত প্রকাশের অধিকার। আমার সঙ্গে আপনার মত মিলবে না, সেটা তো স্বাভাবিক, কিন্তু একে অপরের মতকে মর্যাদা দিয়ে এগিয়ে চলা, সেটার উদ্দেশ্যই হচ্ছে গণতন্ত্রের। নেক্সট যেটা বলা সেটা হচ্ছে ফ্রিডম ফ্রম আরবিট্রারি ইমপ্রিজনমেন্ট। আমার ইচ্ছে হলো আপনার সঙ্গে কোনো অসুবিধা হচ্ছে, কোনো কারণে আমি আপনার উপর রেগে গেছি, সঙ্গে সঙ্গে আপনাকে আমি জেলে বন্দী করে দিলাম, করতে পারি না, এটা মানবাধিকারের লঙ্ঘন করা হবে। ফলে এই স্বাধীনতা কিন্তু আমাদের রয়েছে। 3 নম্বর হচ্ছে ফ্রম কাস্টোডিয়াল ভায়োলেন্স। লিগ্যাল ভায়োলেন্স যদি আমরা নিতে চাই, করতে পারি না, যে লিগালি আমি গিয়ে কাউকে ভয় দেখালাম, তার উপর অত্যাচার করলাম, টর্চার করলাম, করে বললাম আপনাকে এটা করতে হবে, আমরা করতে পারি না, কারণ সেটা মানবাধিকার কিন্তু তাতে সায় দেয় না। ফলে কি হলো যে পশ্চিমী দুনিয়ায় দেখা গেল এই অধিকারগুলো নিয়ে আস্তে আস্তে মানুষ সোচ্চার হতে লাগলো, এবং মানুষ যখন সোচ্চার হয়, মানুষ যখন আন্দোলন করে, গ্রেট ব্রিটেনে দেখা গেল প্রথমে, এই ইংল্যান্ডে ম্যাগনা কার্টা 1250, তখন এক প্রস্থ অধিকারের কথা বলা হলো। তারপরে দেখা গেল 1627, সেই সময় ইংল্যান্ডের পিটিশন অফ রাইটস। এই পিটিশন অফ রাইটস এর মধ্যে দিয়ে সংবিধানে কিন্তু তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো কিন্তু সংরক্ষিত হলো। নেক্সট চলে যাই, যদি আমেরিকার সমাজ দেখি তাহলে বিল অফ রাইটস প্রতিষ্ঠিত হলো 1787। এই 1787 বিল অফ রাইটস আমেরিকান সংবিধানে, মার্কিন সংবিধানে প্রথম 10টা অধিকারই কিন্তু এই বিল অফ রাইটস কে নিয়ে সংগঠিত হয়েছে। প্রথমেই আমরা কিন্তু দেখতে পাবো যে এই বিল অফ রাইটস মানে হচ্ছে অধিকার, তার মানে অধিকারের প্রাধান্যটা কতটা বেশি। নেক্সট হচ্ছে যেটা রাইটস অফ ম্যান অ্যাজ সিটিজেন্স 1789। ফরাসি সমাজেও কিন্তু ঠিক আমেরিকান সমাজের পাশাপাশি, মার্কিন সমাজের পাশাপাশি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেলাম যে এই অধিকারগুলি কিন্তু তাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। তার মানে বুঝতে পারছেন, যখন কোন স্টেট, যখন কোন রাষ্ট্র আস্তে আস্তে তার নির্মিত হওয়ার জায়গায় যখন সে
পশ্চিমী দেশগুলোতে কিন্তু চলে এসেছিল। তারই কিছু উল্লেখ আমরা এখানে করলাম। যেমন আমেরিকাতে এই ফিলাডেলফিয়া কনভেনশনের মধ্যে দিয়ে এই বিল অফ রাইটস এসেছিল। এই সব রাইটস গুলো যখন তৈরি করা হচ্ছে বা এই সংবিধানে যখন অধিকারের কথা অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন মূলত কিন্তু মাথায় রাখা হচ্ছে যে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকার। কিন্তু এর অধিকারের বাইরেও তো অন্য অধিকার থাকে, তাই না? আজকে আমি যদি এই যে এখন আমি বলছি যে নারীর কথা, বা ধরুন নারী বাদ দিয়ে আমি বলছি কোনো আমার সংখ্যালঘু ভাই বা বোনের কথা, বা আমি ধরুন বলছি যে কোনো নিম্ন শ্রেণী, অনগ্রসর শ্রেণীর কথা, যখন আমি এই কথাগুলো বলছি তাদের তো শুধুমাত্র ভোটাধিকার দিলে তাদের জায়গাটা জোরালো করা যাবে না, তাদের তো যে জোরের জায়গাটা সেটা তো প্রতিষ্ঠিত করা যাবে না। ফলে নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকারের প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সামাজিক অধিকারও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। তাই সেকেন্ড জেনারেশন অফ হিউম্যান রাইটস তারা মনে করলেন যে এই সময় দেখা গেল যে 1917 সালে আমরা দেখলাম যে রাশিয়াতে তখন একটা বিপ্লব ঘটলো, এবং বিপ্লব হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগান উঠলো সমস্ত সমাজ জুড়ে যে ব্রেড, ল্যান্ড অ্যান্ড পাওয়ার টু দ্য সোভিয়েটস, অর্থাৎ খাবার অধিকার আমাদের থাকতে হবে, বাসস্থান যেখানে জমি আমাদের থাকতে হবে, এবং একই সঙ্গে ওদের যে পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলোকে আমরা বলতাম সোভিয়েত, তাদের ক্ষমতা দিতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটার সঙ্গে সঙ্গে কিন্তু আসল স্পিরিটটা যেটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে সামাজিক অধিকারের দিকে আস্তে আস্তে ঝুঁকছে, অর্থনৈতিক অধিকারের দিকে আস্তে আস্তে ঝোঁকা হচ্ছে। ফলে আমরা কিন্তু একটা শিফট দেখতে পাচ্ছি এই মানবাধিকারের যে যাত্রাপথ, তার মধ্যে নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকারের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকারকে যাতে এস্টাবলিশ করতে পারি সেই দিকে। ফলে প্রাইমেসি অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস, এটাই কিন্তু মূলত সোভিয়েত ইউনিয়নের যে যাত্রা সেখানে শুরু হয়েছিল, এবং মানবাধিকারের যে ইভলিউশন সেখানে আমরা এটা বলি সেকেন্ড জেনারেশন অফ রাইটস। সেকেন্ড জেনারেশন অফ রাইটস, এই রাইটসটা প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েতের সংবিধানে, সেখানে সোভিয়েত বিল অফ রাইটস তার মধ্যে দিয়ে। এবার পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নে কি হয়েছিল সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, সেটা যদি প্রশ্ন আকারে আসে তখন আমরা আলোচনা করতেই পারি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1917 পর যদি আরেকটু সময়টাকে এগিয়ে নিয়ে যাই, তখন দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর কনভেনশন করে এবং জাতিসংঘে জেনারেল অ্যাসেম্বলি সেখানে একেবারে তাদের সেশন করে এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটাকে কিন্তু কোথাও বৈধতা দেওয়া হলো যে এটা করতে হবে। এবং এইখানে মূলত কিন্তু কি আস্তে আস্তে আমরা যেটা সরছিলাম, প্রথমে কি রাজনৈতিক অধিকার, সিভিল নাগরিক অধিকার, সেখান থেকে এলো সামাজিক এবং অর্থনৈতিক, পরবর্তীকালে এলো যে অধিকার তো ওখানে থেমে গেলেই হবে না, আজকে আমার গায়ের রং কালো, সেটার জন্য তো আমাকে কথা শুনতে হচ্ছে। আজকে আমি একটা ট্রাইবাল কমিউনিটিতে রয়েছি, আমার যে কালচারাল পারসন সেটার জন্য আমাকে কোথাও বক্তব্য শুনতে হচ্ছে যে আমি মেইন স্ট্রিমের মধ্যে নই, আমি মূল স্রোতের বাইরে। ফলে এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে কিন্তু অ্যাড্রেস করা শুরু হচ্ছে। আর যেটা সব থেকে বড় কথা, সেই সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশ যারা কোনো না কোনো বৈদেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিল, তাদের এগেইনস্টে গিয়ে কিন্তু সেখানকার মানুষরা প্রতিবাদ জানায় এবং আন্দোলন শুরু করে যাতে তারা স্বাধীন দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। ফলে ভারতও কিন্তু তার মধ্যেই অন্যতম। এবং সেখানে দেখা যাচ্ছে কি
রাইট অফ সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ আমাদের অধিকার নিজেদের দেশ স্বাধীনভাবে চালানো, সেই জায়গাটাকে নিশ্চিত করা, এবং একই সঙ্গে রেশিয়াল ডিসক্রিমিনেশন, বর্ণ বিদ্বেষ, সেইটাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া। কারণ এখনো আমরা দেখেছি যে যখনই আমরা কথা বলি খবরের কাগজে, যখনই আমরা বিয়ের পাত্রীর কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিই, এখনো কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমাদের সবসময় চাহিদা হচ্ছে একজন ঘরোয়া হতে হবে, তাকে দেখতে শুনতে ভালো হতে হবে, গায়ের রং উজ্জ্বল হতে হবে, এবং তাকে সব দিক থেকে পারদর্শী হতে হবে, যেটা আমার ধারণা একটা ইউটোপিয়ান একটা ধারণা। সেই রকম ভাবে কিন্তু এই ইউনিভার্সাল অফ ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ যখন আমরা যদি ফিরে যাই, সেখানেও কিন্তু এই বর্ণ বিদ্বেষের কথা আসছে। কারণ তৃতীয় বিশ্বের লোকেরা, তাদের চামড়া কালো, তারা তো ওরকম যারা প্রথম বিশ্বের লোক তাদের মতো তাদের ভাষায় কথা বলছে না। ফলে তাদের উপর যে শোষণ, তাদের উপর যে অত্যাচার, তাদেরকে যে কষ্ট দিয়ে যেই তাদের শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেটার বিরুদ্ধেও তো মানুষ সোচ্চার হচ্ছে। ফলে অটোমেটিক্যালি সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস যেমন ইতিহাসের গতিতে এগিয়ে যাচ্ছে, মানুষের চাহিদা অনুযায়ী এই মানবাধিকারের ভাষা, মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকারের যে মূল বৈশিষ্ট্যগুলো যেটার উপর জোর দিয়ে মানবাধিকার এগিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করছি। ফলে যেটা অ্যাডপ্টেড হয়েছিল 1948 সালে আজকের দিনে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, থার্ড জেনারেশন অফ হিউম্যান রাইটস। আমি বলেছি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা বেড়ে যায়, তাই না? আজকে আমি যখন ছাত্রী ছিলাম, যখন আমি কলেজে পড়তাম, তখন কিন্তু আমাদের হাতের মুঠোয় দুনিয়া ছিল না। এই যে ম্যাডাম একটু আগে বললেন যে আমাদের কলেজটা একদম প্রান্তিক একটা কলেজ, কিছু যায় আসে না। কারোর যদি জানার ইচ্ছে থাকে, সে ওই হাতের মুঠোয় যে যন্ত্রটা রয়েছে, যেটা আমরা সাধারণত খেলার জন্য ইউজ করে থাকি, ওই স্মার্টফোন গুলো, সেটা না করে যদি আমরা ইনফরমেশন ইনপুট গুলো দিতে থাকি, তাহলে দেখবে শিক্ষা এখন আর কোনো বাধা ধরা জায়গার মধ্যে আবদ্ধ থাকছে না। তুমি চাইবে, তোমার যদি ইন্টারনেট ব্যবস্থা সঠিক থাকে, তুমি তোমার মতো করে বই, রিসার্চ আর্টিকেল সমস্ত কিন্তু তুমি তোমার ওই হাতের মুঠোর মধ্যে পেয়ে যাবে। ঠিক তেমনি থার্ড জেনারেশন অফ হিউম্যান রাইটস আমরা যখন যাব, তখন দেখবো যে যেই যাত্রা শুরু হয়েছিল নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকার দিয়ে, আস্তে আস্তে মানুষের চাহিদা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম? মানুষ এখন আর স্বাধীন দেশ হওয়ার পর এই যে ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট গুলো হচ্ছে, বিভিন্ন দেশ তারা যে বিদেশি জায়গা থেকে, বিদেশি শাসন থেকে নিজেদের মুক্ত করে একদম স্বশাসন কায়েম করতে সক্ষম হচ্ছে, তখন কিন্তু তাদের চাহিদাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে? ফ্রিডম ফ্রম রেশিয়াল ডিসক্রিমিনেশন, হাঙ্গার, ডিজিজ, ম্যালনিউট্রিশন। অর্থাৎ প্রথমেই স্বাধীন হওয়ার পর কি এসে গেছে? প্রথমেই যেটা মনে হয়েছে যে আমাদের উপর যে বর্ণ বিদ্বেষ হয়েছে, তার বিরুদ্ধে সবার আগে সোচ্চার হব। আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্ষুধা নিবারণ করা। কারণ মানুষের পেটে খাবার থাকবে তবেই আমরা এখানে বসে লেকচার শুনবো, তা না হলে আমাদের খালি পেটে কোনো লেকচার কিন্তু ভালো লাগবে না। ফলে ম্যালনিউট্রিশন, অর্থাৎ আমার যতটা পরিমাণ প্রয়োজনীয় খাবার সেটা আমাকে দিতে হবে। এবং রাষ্ট্রগুলো যখন স্বাধীন হয়েছে, প্রথম চিন্তাই কিন্তু তাদের এইটাই ছিল যে কিভাবে মানুষের যে বেসিক নিডস গুলো, যে মৌলিক চাহিদাগুলো, সেগুলোকে কিভাবে মেটানো যাবে। ফলে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আরো দিন যাচ্ছে, মানুষ তখন যাত্রাপথের সঙ্গে সঙ্গে তাদের চাহিদা অনুযায়ী তারা মনে করছে কি করতে হবে, উন্নয়ন। আমরা যে স্টেজে আছি সেখান থেকে আমাদের আরো
উন্নতি করতে হবে, অর্থাৎ ডেভেলপমেন্টের কথা বলছি। কিসের কথা বলছে? এনভায়রনমেন্ট, আমাদের চারপাশে যে পরিবেশকে রক্ষা করতে হবে। আজকে আস্তে আস্তে এত গাছপালা, এত জলাশয় দেখে আমার কিন্তু মনে হচ্ছিল যে কলকাতায় যে ছেলে বা মেয়েটি বড় হচ্ছে, তারা যদি এইরকম পরিবেশ পেত, তাহলে তারা অন্তত প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় থাকতে পারত। এবার ভাবুন তো, আমরা এইরকম জায়গায় থেকে এত ভালো পরিবেশ পেয়েও আমরা কিন্তু সেটার গুরুত্ব দিতে ভুলে যাই, কারণ দৈনন্দিন জীবনে আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা পেতে পেতে। আমাদের আকর্ষণ করে দিল্লি, অথচ দিল্লিতে একটা সন্ধে কাটালে মাস্ক পরে ঘুরতে হয়, কারণ এত সেখানে পলিউশনের চাপ। একবার ভাবুন, সেইখানে যে ছেলে বা মেয়ে বড় হচ্ছে, তাদের অবস্থাটা কি হতে পারে। ফলে এনভায়রনমেন্ট, পরিবেশের কথা উঠে আসছে জেন্ডার জাস্টিস, এবং একই সঙ্গে মাইনরিটি রাইটস, সংখ্যালঘুদের যে অধিকার সেটা, রিফিউজি রাইটস, রাইটস अगेंस्ट টর্চার মানে যে কোনো ধরনের অত্যাচার, তার বিরুদ্ধে এই মানবাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এই বিষয়গুলো কিন্তু নতুন করে যাতে যোগ দিতে পারে, অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু এই থার্ড জেনারেশন অফ রাইটস এর কথা বলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকারের যাত্রা কিন্তু শুরু হয়েছিল একরকম ভাবে, যত দিন যাচ্ছে মানবাধিকারের যে বিষয়টা সেটা আরো বেশি স্পেসিফিক করা হচ্ছে, বিস্তৃত হচ্ছে, এবং তার পরিসরের মধ্যে, তার পরিসরের অন্তর্ভুক্ত মধ্যে নিয়ে আসা হচ্ছে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন আর আলাদা করে দৈনন্দিন জীবনের বাইরে বলা যাবে না। নেক্সট চলে যাব আমার যেটা মূল প্রতিপাদ্য বিষয়, যে জেন্ডার। কেন আমরা বারবার নারীর অধিকারের কথায় চলে আসছি? কেন আমরা বলতে চাইছি যে মানবাধিকার তো রয়েছে, তার মধ্যে তো নারীরাও রয়েছে? কেন আমরা বারবার এই জায়গায় আসতে চাইছি যে এদের কথা মানবাধিকারে আলাদা করে বলা প্রয়োজন আছে? কারণ এখনো অবধি আমার বিশ্বাস, মানবাধিকার সংক্রান্ত যখনই কোনো সেমিনার হয়, তখনই কিন্তু সেটা মেইন স্ট্রিম ভাবে আলোচনা করা হয়, এবং জেন্ডার নিয়ে কথা বললে কি কি সমস্যা সেটাও আমি আসবো আমার আলোচনায়। ফলে এইখানে দেখে নেব যে জেন্ডারের কথা কি বলেছি। বিশ্বের যদি আমরা আমাদের পরিসংখ্যান নিরীক্ষে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে significant number of world population are routinely subject to torture, starvation, mutilation, and even murder simply because they are female. একটা ছোটবেলার ঘটনা একটু গল্প করি, কারণ আমার মনে হয় কোনো জিনিস রাষ্ট্রবিজ্ঞানে আমরা যদি খুব তাত্ত্বিক আকারে জিনিসগুলো বলি না, সেগুলো না আমাদের কাছে মনে হয় যে অতটা আকর্ষণীয় নয়, কিন্তু আমরা যদি সেটা ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে করতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রবিজ্ঞান আসলে কিছুই নয়, আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা ছোট্ট ঘটনা আমি আমার বাবার কাছে প্রায়শই শুনেছি। তোমরা হয়তো সেই সময় জন্মাওনি, 43 সাল, সেই সময় মর্মান্ত হয়েছিল ফেমিন, এবং সেই ফেমিনের কথা বাংলায় অন্তত প্রত্যেকেই, অনেকেই জানে, এবং গ্রামের মানুষরা সেই দুর্ভিক্ষের সময় তারা নিজেদের গ্রামে খাবার পাওয়ার আশায় শহরে চলে আসছে, এবং শুধু চাইছে ফ্যান খেতে, অর্থাৎ ভাতের ফ্যান যেটা হয়, যেটা আমরা ফেলে দিই, সেইটা খেতে চাইছে। বলছে শুধু সেইটুকু দিলেই হবে, আমাকে ভাত দিতে হবে না, শুধু এইটুকু দিলেই হবে। তো সেই রকমই একবার আমার বাবার বাড়িতে এক গৃহিণী তার 3 সন্তানকে নিয়ে ওরকম বেরিয়ে এসছে। তো আমার যিনি ঠাকুমা ছিলেন, তিনি একটা জায়গায় ভাত নিয়ে বেড়ে তরকারি দিয়ে তাদের খেতে দিয়েছিলেন, বসিয়ে খাওয়ার কথা। বাচ্চা ছেলেগুলো ওই খাবার পাওয়া মাত্রই
ঝাঁপিয়ে পড়েছে। প্রায় কয়েক সেকেন্ড পর তার মাও, যার পরনে বেশ একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, সেও বাচ্চাগুলোকে সরিয়ে বলছে, সরে যা, আমি 3 দিন ধরে খাইনি, আমাকে কিছু খেতে দে। এটার মধ্যে দিয়ে দুটো জিনিস খুব সুন্দরভাবে বোঝা যায়। এখনো কিন্তু যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু মেয়েরা সবসময় ভাবে যে আগে বাড়ির সবাই খেয়ে নেবে, বাচ্চা সবাই খেয়ে নেবে, মায়েরা তো ভাবে, আর তারপরে আমি খাবো। আমাদের এটা গা সওয়া হয়ে গেছে, আমরা জানি এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। ঠিক ওই ঘটনার মধ্যে দিয়ে আরেকটা জিনিসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসছে। সেটা হচ্ছে যে যেই সময় মানুষ তার বেসিক রাইটস গুলো থেকে বঞ্চিত হয়, তখন কিন্তু তার মানবের যে সত্তা, সেটাও সে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। অর্থাৎ যে মা স্বাভাবিকভাবে বাচ্চাদের খাবার দিয়ে খেতে অভ্যস্ত, সেও কিন্তু বুঝতে পারছে যে আমাকে আগে খেতে হবে, আমাকে আগে বাঁচতে হবে, 3 দিন ধরে আমি খাইনি, তোরা কিছু খেয়েছিস। অর্থাৎ তার যে স্বভাব, সেই স্বভাব বিরুদ্ধ হয়ে গিয়েও কিন্তু সে তার আচরণ করছে। ফলে এইখান থেকে দুটো জিনিস আরেকটা বোঝা যায় যে এই যে নারীদের উপর যে টর্চার না বলে আমি বলবো যে বিভিন্ন কারণে যেই তাদের যেভাবে আমরা দেখি, যেভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তার মধ্যে দিয়েও এক ধরনের তো প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এক ধরনের তো শোষণ থাকে। ফলে সেই জায়গাটা কিন্তু আমাদের দেশ বলে না, সব জায়গায় কিন্তু সেটা একই রকম ভাবে সেই প্রযোজ্য। ফলে despite a clear records of death, women's rights are not commonly classified as human rights. বললাম না, যখনই অধিকারের কথা বলবো তখনই বলবে আবার হিউম্যান রাইটস এর মধ্যে আবার মেয়েরা এসে গেছে। মানব মানে সমস্ত মানুষ, তার মধ্যে তো এমনিই রয়েছে, তাহলে আবার কেন মেয়ে, আবার নারী হিসেবে কেন চাইছো? আসলে নারীদের যে যন্ত্রণা, নারীদের যে শোষণ করা হয় যখন, তখন এতটা আমাদের সমাজের ইন্টারসেকশনালিটি, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরে সেটা এমন ভাবে হয় যে আমরা সেটাকে আলাদা করে আর ধরি না যে এটা মানবাধিকারের মধ্যে আলাদা করে বলার প্রয়োজন আছে। This is problematic both theoretically and practically. Theoretically কেন? কারণ ফেমিনিস্টদের কোথাও আলাদা করে এস্টাবলিশ করতে হচ্ছে যে তোমরা যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো যে রয়েছে, তাদের যখনই আমরা নারীদের কথা, নারীদের অধিকার, নারীদের অবস্থা নিয়ে কথা বলতে যাচ্ছি, তোমরা সঙ্গে সঙ্গে বলছো তোমাদের জন্য তো আলাদা কমিশন আছে, তোমাদের জন্য তো আলাদা কমিটি আছে, তোমরা কেন এর মধ্যে আবার আসছো? তার মানে কি তোমরা হিউম্যান রাইটস এর থেকে আমাদের কিন্তু আলাদা করে দিচ্ছ। আসলে তো সেটা নয়, আমাদের যন্ত্রণাটাও তো তোমাদের বুঝতে হবে। ফলে সেই জায়গাটা থিওরিটিক্যালি যেমন অসুবিধা, তেমনি প্র্যাকটিক্যালিও খুব অসুবিধা। প্র্যাকটিক্যালি কেন? কারণ নারীদের জায়গাটা খুব সহজ সরল ভাবে আমরা যদি বলি, তাহলে রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু একটা বিড়ম্বনার জায়গা তৈরি করে। কারণ রাষ্ট্রও বুঝে উঠতে পারে না নারীদের ঘটনার সঙ্গে আমি নিজেকে জড়াবো না। অর্থাৎ জড়ালে আমার কি কি অসুবিধা হতে পারে, কারণ নারীদের সঙ্গে কিন্তু একটা সমাজে বিশেষ সংস্কৃতি লুকিয়ে থাকে। ফলে প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা সমাজের সংস্কৃতি যেমন আলাদা, তেমনি তার আলাদা আলাদা করে সেই সংস্কৃতি অনুযায়ী কিন্তু একটি মেয়ে বড় হয়ে ওঠে। ফলে আমি সবসময় চিন্তা থাকবে যে সেই বড় হয়ে ওঠার জায়গায় আমি আঘাত না দিয়ে ফেলি। ফলে রাষ্ট্র কিন্তু সবসময় ওইটার মাথায় রেখে চট করে যে এগিয়ে আসবে সেটা কিন্তু করতে চায় না। যতটা সে রিফিউজি প্রবলেমের ক্ষেত্রে এগিয়ে আসতে পারে, যতটা সে মাইনরিটির ক্ষেত্রে এগিয়ে আসতে পারে, যতটা সে আমার ধরুন যে অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে এগিয়ে আসতে পারে, কিন্তু অনগ্রসর শ্রেণীর
বলি তখন কিন্তু রাষ্ট্র খানিকটা হলেও পিছিয়ে আসে। Gender related abuse has been mostly neglected. এবং এই নেগলেক্ট কেন করা হয় সেই জায়গাটাও আমরা আসবো। Greatest challenge to the field of human rights today. সেই কারণে কিন্তু human rights in everyday lives, দৈনন্দিন জীবনে মানবাধিকার, এই কথাগুলো যে বারবার উঠে আসছে তার পেছনে কিন্তু কারণ হচ্ছে খানিকটা এটাই। Promotion of human rights is a widely accepted goal and thus provides a useful framework for seeking redress of human rights. এবার এই যে জেন্ডার রিলেটেড অ্যাবিউজ, কি করে আমি বোঝাবো এই অ্যাবিউজটা কিরকম? বোঝানো খুব মুশকিল। তার কারণ হচ্ছে বোঝাতে গেলেই কিন্তু আবার সেই একই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেন নেগলেক্ট করা হচ্ছে? কেন আমরা নারীর অধিকারকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছি না? কেন মনে করছে ফেমিনিস্টরা যে এটা নেগলেক্টেড? Sex discrimination is too trivial or will come after large issues of survival. আগে বাঁচি, আগে জীবন মরণের সমস্যা মেটাই, তারপর তো নারীর কাছে আসবে। As if নারীদের জীবন মরণের সমস্যা তার অত্যাচারের মধ্যে দিয়ে যেন কোথাও থাকে না, মানে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট হবে সেটা ধরেই যেন নেওয়া হয় যে এটাও স্বাভাবিক, এটা আমরা পরে আসবো, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা খুব ছোট্ট একটা বিষয়, এমন এত গুরুত্বপূর্ণ নয় যে এটা জীবন মরণ সমস্যা হয়ে যাচ্ছে। নেক্সট যেটা বলা যে এটা কালচারাল, যেটা আমি একটু আগে বললাম যে সংস্কৃতি, ভারতে তো এইভাবেই বড় হয়েছে। আমরা তো আমার মাকেও এরকম ভাবে দেখেছি, আমার ঠাকুমাকেও এরকম ভাবে দেখেছি, তাহলে আমি করলে অসুবিধাটা কোথায়? অর্থাৎ সংস্কৃতির একটা যোগ চলে আসে। থার্ড যেটা আসে সেটা হচ্ছে যে প্রাইভেট অর ইন্ডিভিজুয়াল ইস্যু এন্ড নট আ পলিটিক্যাল ম্যাটার। যখনই এই ধরনের অ্যাবিউজমেন্টের কথা আসে তখনই বলা হয় কি যে এটা একজন ব্যক্তি করেছে, একজন ইন্ডিভিজুয়াল, একজন প্রাইভেট লোক করেছে, তার বিরুদ্ধে করা হোক। অর্থাৎ এখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, রাষ্ট্রের কিচ্ছু করণীয় নেই, কারণ এটা তো একজন ব্যক্তি করেছে, একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল করেছে। While appropriate for other action, women's rights are not human rights per se. কারণ মানবাধিকার যখন আমরা বলি তখন ধরেই নেওয়া হয় যে এই নারীদের অধিকারকে আমরা একেবারে সমানভাবে মানবাধিকারের সঙ্গে রাখি না। কারণ যখনই ওই ধরনের কথা বলা হচ্ছে যে নারীদের অধিকার খর্ব করা হচ্ছে, কিন্তু সেটা তো জীবন মরণ সমস্যা নয়। অবশ্যই জীবন মরণ সমস্যা। আজকে ভ্রূণ অবস্থায় যদি কন্যা শিশুকে মেরে দেওয়া হয় সেখানে কি জীবন মরণ থাকে না? আজকে কোন রকম ভাবে তাকে বিনা খাবার দিয়ে তাকে যদি ছেড়ে দিয়ে আসা হয়, এখনো এরকম হয় ওয়েস্ট বেঙ্গলে, আমি জানি না, কিন্তু আমার হিন্দি বেল্ট এরিয়াতে বেশ কিছু জায়গায় এখনো এরকমের ঘটনা আমরা শুনতে পাই, যেখানে মেয়ে কন্যা সন্তান জন্মেছে বলে আমরা কিন্তু সেই জায়গা থেকে নিজেদের মনে করি যে আবার আমাদের এর বিয়ের ক্ষেত্রে পণ দিতে হবে, এবং সেই জন্য কন্যা সন্তান হওয়া মানে আমরা ততক্ষণ অব্দি চাইবো যতক্ষণ না আমাদের একটা ছেলে হচ্ছে। ছেলে হলে আমরা নিশ্চিত হব যে আমার যেই পণটা দিতে হচ্ছে সেই পণটা আমি আবার ফেরত পেয়ে যাব। এই জায়গাগুলো কিন্তু এখনো আমাদের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, যে কারণে আমরা সবসময় বলি যে এটা একটা কালচারাল, এটা একটা প্রাইভেট ব্যাপার, এটা একটা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে উইমেন্স রাইটস আর নট হিউম্যান রাইটস। এখানে মৃত্যু হচ্ছে না, মৃত্যু হলেও আমরা মনে করি ওই মৃত্যু মানবাধিকারের সঙ্গে যেন যুক্ত হচ্ছে না। ফলে সেই জন্যই কিন্তু সোচ্চার হতে হচ্ছে এই সংগঠনগুলোকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ফলে পলিটিক্যাল ইমপ্লিকেশনসটা কি, যে হিউম্যান রাইটস এর যে সংজ্ঞাটা ছিল সেটা এত সংকীর্ণ ছিল, এই সংকীর্ণ থাকার জন্য নারীদের অধিকারটা কোথাও যেন তার মধ্যে অন্তর্ভুক্ত করা যাচ্ছিল না।
ফলে সেই জন্য তারা বলছে কি যে এই সোশ্যাল রাইটস গুলোকে কিন্তু দেখাতে হবে। অর্থাৎ এই সোশ্যাল রাইটস গুলোর কথা যেটা সেকেন্ড জেনারেশন অফ রাইটস বলা হচ্ছে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ফলে হিউম্যান রাইটস আর লিঙ্গ নারীর যে অধিকার সেটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে আমরা দেখব যে পলিটিক্যাল আর সিভিল রাইটস এর যেমন দরকার আছে তেমনি অর্থনৈতিক এবং সামাজিক অধিকার এবং আইন এবং ফেমিনিস্টরা কিভাবে হিউম্যান রাইটস কে ট্রান্সফর্ম করছে সেই জায়গাটা। পলিটিক্যাল আর সিভিল রাইটস যেটা আমি ফার্স্ট জেনারেশন অফ রাইটস এ অলরেডি বলেছি কিভাবে তারা করছে ভিজিবিলিটি বাড়ানো। আমাদের এখানে যত ছাত্রীরা পড়বে তত পরের জেনারেশনে যারা মেয়ে থাকবে তারা কিন্তু অনুপ্রাণিত হবে, তাদের ভিজিবিলিটি দেখে কিন্তু তারাও মনে করবে আর এগিয়ে আসে। একই সঙ্গে যেটা করা হচ্ছে ডকুমেন্টিং দ্য প্রবলেমস, অর্থাৎ প্রবলেমগুলোকে কোথাও ডকুমেন্টেড করতে হবে, রিসার্চ আর্টিকেলের মাধ্যমে হতে পারে, সিনেমার মাধ্যমে হতে পারে, তাদের সমস্যাগুলোকে বোঝাতে হবে যে কেন এটা মানবাধিকারের মধ্যে থাকা প্রয়োজন, এটা মানবাধিকারের বাইরের কোনো বিষয় নয়। সামাজিক অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে যেটা সেকেন্ড জেনারেশন রাইটস এর ক্ষেত্রে বলা হয়েছে যে ইকোনমিক সাবঅর্ডিনেশন, যে কারণে বারবার বলা হচ্ছে যে মেয়েদের স্বাবলম্বী হতে হবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হলেও, জানি না এটা কতটা সত্যি, যে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হলেও মেয়েরা আদপে তাদের অধিকারটাকে তারা প্রপারলি ইউটিলাইজ করতে পারে। তবে উইমেন্স রাইটস ইন দ্য কনটেক্সট অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ফলে এখন নারীর কথা কিন্তু উন্নয়নের ক্ষেত্রেও বলা হচ্ছে। হিউম্যান ইন্ডেক্স ফ্যাক্টর, সেইখানেও কিন্তু ফিমেল যে তাদের পড়াশোনা কত, তাদের কি অবস্থা রয়েছে, সেই জায়গাগুলোর কথা কিন্তু এই ডেভেলপমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, ভাগ্যে জুড়ে দেওয়া হচ্ছে। তাই এত প্রকল্প, এত কিছু নারীদেরকে নিয়ে কিন্তু আস্তে আস্তে উঠে আসছে বিভিন্ন জায়গায়। লিগালি অর্থাৎ আইনের দিক থেকেও কিন্তু বলা হচ্ছে যে বিভিন্ন যে এক্সিস্টিং যে আইন আছে তার মধ্যেও কিন্তু এই ধরনের নারীদের কথা, তো লিগাল মেকানিজম তৈরি করা, যাতে এই যে এক ধরনের ডিসক্রিমিনেশন, এই যে এক ধরনের একটা ব্যবধান তৈরি করা হচ্ছে সেইটা যাতে কোথাও আটকে দিতে পারে। ফলে ইন্টারন্যাশনাল যে ইলাস্ট্রেশন, এই অধিকারের কথা বলতে গিয়ে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তারা যেটা তৈরি করলো কি, সিডম, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন अगेंस्ट উইমেন। এই अगेंस्ट উইমেন, নারীদের বিরুদ্ধে যাবতীয় যা কিছু ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড হচ্ছে সেটার এগেইনস্টে এই সিডর আইন নতুন করে নিয়ে আসা হলো। ফেমিনিস্ট ট্রান্সফরমেশনটাই আমি একটু ডিটেইলে বলবো, বলে ছেড়ে দেব। সেটা হচ্ছে হিউম্যান রাইটস ফ্রম আ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, সো দ্যাট a greater amount of women lives are taken care of. যত আমরা এই ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে মানবাধিকারকে দেখব, দেখার দৃষ্টি, শঙ্কর ঘোষের ভাষায় এই দেখার দৃষ্টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কি আঙ্গিকে দেখছি, একই বিষয় আমি যেইভাবে দেখব আপনি কিন্তু সেইভাবে নাও দেখতে পারেন, তাই না? ফলে দেখার দৃষ্টিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে সেই দেখার দৃষ্টি তৈরি করতে এই নারীবাদীদের কিন্তু একটা অবদান রয়েছে, যে নারীদের দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখুন যে মানবাধিকারকে কিভাবে তার পরিবর্তন আনা প্রয়োজন। কনসেপ্ট অফ হিউম্যান রাইটস বি মেড মোর রেসপন্সিভ, আরো বেশি নারীদের যে অত্যাচার, যে শোষণ হচ্ছে সেটার বিরুদ্ধে যাতে সোচ্চার হয় হিউম্যান রাইটস কমিশন, এবং need not wait for permission to determine what is or is not a human right issue. এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সবসময় আমরা চেষ্টা করি একটা বাধা ধরা গতের মধ্যে ফেলে দিতে, যে এটা হচ্ছে নারীদের ইস্যু, এটা হচ্ছে সকল মানবের ইস্যু, এটা হচ্ছে থার্ড জেন্ডারদের ইস্যু, এটা হচ্ছে অনগ্রসর শ্রেণীদের ইস্যু। অর্থাৎ এই কম্পার্টমেন্টালাইজেশনের মধ্যে দিয়ে আমরা যেটা করি, যে আদপে যে ইস্যুগুলো প্রত্যেকটাই একটা গোটা ছাতার মধ্যে আসার প্রয়োজন, সেই জায়গাটা ভুলে যাই, যে কারণে কি হিউম্যান আর কি হিউম্যান নয় সেইটা ডিটারমিন কিন্তু কখনোই কোনো রাষ্ট্র
অন্যান্য ধরনের শোষণের কথা বলবো, বা আমি যখনই দেখাবো এই ধরনের ছবি যেখানে হিউম্যান রাইটসের কথা মেয়েরাও বলছে, ছেলেরাও বলছে, তখনই কিন্তু অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে এইটা, মানে আস্তে আস্তে নারীদের কথা যারা বলবে তাদের বাবা এই হিউম্যান রাইটস থেকে আস্তে করে সরিয়ে দেওয়াই ভালো। কারণ এই একই কথা জানো বললে কি হচ্ছে, মূল স্রোতে আনলেই কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে। ফলে হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া যদি দেখি তাহলে মডার্ন স্টেট, ট্র্যাডিশনাল, সোশ্যাল ফ্যাব্রিক আমরা প্রত্যেকেই জানি, ইন্ডিয়া ভার্সেস ভারত, আমি এগুলা ডিটেইলে বলছি না, যে আমাদের একটা যে রাষ্ট্র সেটা আধুনিক রাষ্ট্র, কিন্তু আমাদের সমাজটা এখনো কিন্তু বিভিন্ন ট্র্যাডিশনাল যে সামাজিক ব্যবস্থা, সরকারি ব্যবস্থা সেটার মধ্যে আবদ্ধ রয়েছে। একটা ডুয়ালিটি রয়েছে, ন্যারো ডেমোক্রেটিক কনসিয়াসনেস অ্যারাউন্ড সিটিজেন্স রাইটস, এটা কিন্তু ভীষণ সত্যি। আমাদের নাগরিক অধিকার কি এটা আমরা প্রায় ভুলতে বসেছি, কারণ অধিকার শব্দটাই আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে যাবে। তার কারণ আমরা সবকিছু এমনি পেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। যখনই আমরা কোনো কিছু এমনি পেতে অভ্যস্ত হয়ে যাই তখনই আমরা ভুলে যাই উনি তো দিয়ে দেবেন, ফলে আমার অধিকারের কি দরকার। অনেকটা এরকম হয় যে আমার বাবা বা মা বাড়িতে থাকলে একজন শিশুকে তার দৈনন্দিন জীবনে সব জিনিস উপলব্ধ করার ক্ষেত্রে তার সবসময় মনে হয় বাবা মার কাছে চাইলেই তো পাবো, কিন্তু শিক্ষাটা তার একটা অধিকারের জায়গা, সেই জায়গাটা কোথাও এনশিওর করা হয় না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সংবিধানেও কিন্তু এই ধরনের অধিকার বলা হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার যেটা মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে পার্ট 3 তে, সেইটা কিন্তু কেবলমাত্র নাগরিক এবং রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক এবং সামাজিক অধিকারগুলো কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে পার্ট 4 এ দেওয়া আছে। এই পার্ট 3 আর পার্ট 4 এর মধ্যে তফাৎটা কি? পার্ট 3 হচ্ছে যে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার, সেগুলো যদি উল্লঙ্ঘন করা হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কোর্টে দ্বারস্থ হতে পারেন, কিন্তু পার্ট 4 এর অধিকারগুলো কিন্তু কোনোটাই জাস্টিসিয়েবল নয়, অর্থাৎ উল্লঙ্ঘন হতেই পারে, এটা হোক সবাই চাইবে, কিন্তু না হলেও আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না, না হলে আপনাকে মেনে নিতে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যেটা 1993 সালে হয়েছিল, এবং এই ডিটেইল আর বলছি না। হ্যাঁ, এই গল্পটা বলেই আমি শেষ করব। কেন উইমেন রাইটস ম্যাটার্স? দুটি ঘটনা, দুটি মেয়ে, দুজন মহিলা, দুজন নারী, একজনের নাম লালি আর একজনের নাম বৈষ্ণবী। এইটা বিবিসি একটা খুব সুন্দর রেকর্ড করেছিল যে একটা মানসিক হাসপাতালে গিয়ে নারীদের অবস্থাটা কিরকম হয় সেই জায়গাটা কোথাও তারা দেখতে চেয়েছিল। ফলে সেই বিবিসি রেকর্ড থেকে কিন্তু এই দুটি ঘটনা পাওয়া গেছে। কিরকম? ছবি দুটো শুধু আপনাদের একবার মনে রাখতে বলছি। লালির ক্ষেত্রে বলা হচ্ছে যে লালি হচ্ছে একজন নেপালি মেয়ে যাকে IHBAS, অর্থাৎ সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত একটি মানসিক হাসপাতাল, সেখান থেকে ওকে নিয়ে আসা হয়েছিল, এবং নিয়ে আসার পর 3 দিনের মাথায় মেয়েটির মিসক্যারেজ হয়। এই নেপালি মেয়েটি একটি শাড়ি পরে এখানে এসেছিল, ওকে জিজ্ঞেস করা হওয়া সত্ত্বেও যে কি করে এরকম হলো, ও কিন্তু চুপ করেছিল, কোনো কথা বলেনি। নারীদের কথা কেন বলতে হয়? এই কারণে যে যখন সাইলেন্ট হয়ে যায় কোনো একটা জায়গায়, বুঝতে হবে যে সেখানে কোনো না কোনো ভাবে মানবাধিকার কিন্তু লঙ্ঘন হচ্ছে। ঠিক একই রকম ভাবে বৈষ্ণবী হচ্ছে একটি মেয়ে যার কেবল এইটুকু মনে আছে যে সে তার বাবার সঙ্গে কাজে হাত লাগাতে খেতে গিয়েছিল, তারপরে সে হারিয়ে যায় এবং সে বাড়ি ফিরতেই পারেনি। বাড়ি ফিরতে শুধু পারেনি না, ওই মানসিক হাসপাতালেই তার জীবন কেটেছে। ভাবতে পারছো? এবং তার পরিবার থেকেও কেউ কিন্তু খোঁজ নিতে আসেনি। এটা আমার ডকুমেন্টেশন নয়, এটা বিবিসির একটা রেকর্ডেড ডকুমেন্টেশন, আপনারা যদি চান তার ডিটেইল আমি দিয়ে দিতে পারবো। ফলে এখান থেকে বোঝা যায় যে হসপিটালের কর্তৃপক্ষ অনেক উদ্যোগ নিয়েছিল যাতে তার
যাতে খুঁজে বের করা যায় ওর পরিবারকে সঙ্গে যাতে ওকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু পাওয়া যায়নি। মেয়েটি কিন্তু স্বাভাবিক হওয়া সত্ত্বেও তাকে বড় হতে হয়েছে কিন্তু এই জায়গায়। আজকে যাকে দিয়ে আমরা শুরু করেছি তাকে দিয়েই আমি শেষ করব। এই প্রীতিলতা ওয়াদেদারের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, আমার বিশ্বাস এখানে যারা বসে আছে তারা প্রত্যেকেই জানে। ফলে ওনাকেও কিন্তু এত বীর, ওনাকে তো বলা হয় ফার্স্ট মার্টার, ফার্স্ট ফিমেল মার্টার। তো এত বীরাঙ্গনা হওয়া সত্ত্বেও ইমপ্রিজনমেন্ট হতে গেলে গুলি ওনার লেগেছিল ঠিকই, কিন্তু গুলির আঘাতে ওনার নাকি মৃত্যু হয়নি। ওনার মৃত্যু হয়েছিল উনি সাইনাইড নিয়েছিলেন তাই। ফলে চাপটা অনেকটা এইরকম। হ্যাঁ, সময়টা বদলেছে, অনেকটাই বদলেছে, অনেক পরিবর্তন হয়েছে সমাজে, কিন্তু মানসিক চাপ এখনো কিন্তু রয়েই গেছে। ফলে সেই চাপের জায়গা থেকে আমার উপর অন্য অত্যাচার হবে তার থেকেও বড় যে আমি মৃত্যুবরণ করি। ফলে নারীদের ইস্যুগুলো মৃত্যু হচ্ছে কি হচ্ছে না সেটার নিরিখে যদি আমরা বিচার করি তাহলে বোধহয় মানবাধিকারের গল্পটা অসম্পূর্ণ রয়ে যাবে। আজকে এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।